গুড মর্নিং। এখন বাজছে ঠিক 4:15। আমরা তাওয়াংয়ের আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়ছি। এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, কালকে সারা রাত বৃষ্টি পড়েছে। আমাদের আজকে টার্গেট ছিল অরুণাচল প্রদেশে সানরাইজ দেখা। অরুণাচল প্রদেশে সূর্যোদয় মানে জানবেন সেটা ভারতের প্রথম সূর্যোদয়। তো চলুন আজকের ট্রিপটা শুরু করা যাক। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। চারপাশে তখন পাহাড়ি অন্ধকার, আর সেই অন্ধকার কাটিয়ে একটু একটু করে জন্ম নিচ্ছে একটা নতুন দিন, একটা সকালবেলা। এখন বাজছে 5:10। আমরা জাং বলে যে শহরটা রয়েছে, যেখানে জাং ফলস, প্রায় সেটার কাছাকাছি। এখান থেকে এসে মোটামুটি একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর চারপাশে আলো কিন্তু ফুটে উঠেছে। গতকাল খুব বৃষ্টি হচ্ছিল বলে, এখনও রাদার বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, মেঘ রয়েছে বলে আলো ফুটতে কিন্তু বেশ খানিকটা দেরি হয়েছে। সূর্যোদয় দেখব বলে বেরিয়ে পড়লেও দেখতে পাইনি। তার কারণ প্রথম সকালের সূর্য পাহাড়ে ঢেকে গিয়েছিল। আমাদের কাছে এসে শুধু তার আঁচটুকু পৌঁছচ্ছিল তখন। তবে বরফ দেখতে পেয়েছিলাম, সকালের তাজা চোখ ধাঁধানো সাদা বরফ। এই জার্নিতে শেষবারের মতো। সেলা টানেলের আশপাশ তখন জনমানবহীন, যেন কোনো এক অদৃশ্য খুঁয়ে উড়ে গেছে ঝাঁক ঝাঁক ভিড়। এক জায়গায় এসে দেখলাম পাহাড়ের গা থেকে জীর্ণ খোলসের মতো খসে পড়েছে পাথর। ভয়ই পেলাম। এখন বাজছে 6:23, আর আমরা সেলা টানেল পার করে জাস্ট বৈশাখী ক্যাম্পের একটু আগে দাঁড়িয়ে আছি। এতক্ষণে একটু সূর্যের ছোঁয়া পেয়েছি। পুরো রাস্তাটাতেই সূর্যকে দূর থেকে দেখা যাচ্ছে, মানে দূরে কোনো পাহাড়ের ওপরে এসে রোদ পড়েছে এরকম দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে কিন্তু কোনো রোদ নেই, এতক্ষণ ছিল না। এই প্রথম এসে আমরা একটু সূর্যের ছোঁয়া পেলাম, দাঁড়িয়ে পড়লাম। এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া। ওই সেলা টানেল পার করার পরে ওই 2-3 ডিগ্রি, এখানে বোধহয় 4-5 ডিগ্রি হবে, আর প্রচণ্ড হাওয়া। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পেছনটায়, জানি না ক্যামেরায় কতটা আসছে, এই জায়গাটায় না পুরো জাস্ট দৃশ্যত পাহাড়ের মাঝখানে মনে হচ্ছে মেঘের সমুদ্র হয়ে রয়েছে। চারদিকটা ঝকঝকে লাগছে, ভালো লাগছে। আবার যাওয়া শুরু করি, চলুন। এত সকালে বৈশাখী ক্যাম্প বন্ধ ছিল, আর যখন ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম তখন সবে দোকানপাট খুলতে শুরু করেছে। এখন আমরা ওই যাওয়ার দিন যে পদ্মায় যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানেই আবার ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে ওদের অপশন হচ্ছে রুটি, ফ্রাইড রাইস আর ম্যাগি খেয়ে খেয়ে মানে মুখ হেজে গেছে, ফলে ভাবলাম ফ্রাইড রাইস অর্ডার করি। ওরা কিন্তু ফ্রাইড রাইসের ডাল, তরকারি, আলু ভাতে, শাক ভাজা, বাঁধাকপির তরকারি সমস্ত দিয়ে দিয়েছে। ফ্রাইড রাইসটা খেতে খুব ভালো। আমরা পদ্মার এই হোটেল সামঝানায় ব্রেকফাস্টটা সেরে ফেললাম। ব্রেকফাস্ট ঠিক নয়, এটা মোটামুটি ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ বলা যেতেই পারে। ব্রেকফাস্ট সেরে এবার আমরা রওনা দিলাম থেমবাং হেরিটেজ ভিলেজের উদ্দেশ্যে। জার্নির তৃতীয় দিন এই জায়গাটা মিস হয়ে গেলেও আজ কিন্তু সেই চান্স নেই। আমরা যাচ্ছি শেষমেশ। ডিরাং থেকে টুয়ার্ডস বমডিলা বা ভালুকপং যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটায় মুন্না পয়েন্টের আগে, বা যদি ওদিক থেকে আপনি আসেন, বা যদি আপনি বমডিলা বা ভালুকপং হয়ে আসছেন, তাহলে মুন্না পয়েন্টের পরে ডান দিকে এই থেমবাং হেরিটেজ ভিলেজের রাস্তা কিন্তু ঢুকে গেছে। আমরা এখন সেই থেমবাং হেরিটেজ ভিলেজে যাচ্ছি। ওই মূল ডিরাংয়ের রাস্তা থেকে আরও মোটামুটি 13-14 কিলোমিটার মতো রাস্তা, পৌঁছতে মিনিট 20 মতো সময় লাগবে। আর একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যখন আমরা সকালবেলায় আজ তাওয়াং থেকে বেরোলাম, তাওয়াংয়ের টেম্পারেচার ছিল ওই 3 থেকে 4 ডিগ্রি মতো। তারপরে যখন সেলা পাসে তখন 1 ডিগ্রি সেলসিয়াস, ভীষণ ঠান্ডা। আর এখন
এখন যখন আমরা থেমবাংয়ের দিকে যাচ্ছি টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি, ভালো রকম গরম কিন্তু এখন, মানে ওখানের তুলনায় এখানে বেশ গরম বোধ করছি আর কি। বমডিলা এর তুলনায় একটু ঠান্ডা হবে, কারণ বমডিলার অল্টিটিউডটা আর একটু হাই। তাওয়াং সার্কিটে অনেকগুলো অফবিট জায়গার মধ্যে এই থেমবাং একটা। হেরিটেজ ঘোষণা করা হলেও এই দিকটায় খুব কম টুরিস্টই আসেন, আর তার একটাই কারণ, রাস্তা। এই রাস্তা আকারে ছোট, একটু এবড়ো খেবড়ো, তবে অরিজিনাল পাহাড়ি এসেন্স কিন্তু রয়েছে এই জার্নিটার মধ্যে। রয়েছে মনপাদের প্রাচীন সংস্কৃতির ছোঁয়া। পুরো জায়গাটাই থেমবাং নামে পরিচিত হলেও এক্স্যাক্ট থেমবাং হেরিটেজ ভিলেজে পৌঁছানোর জন্য যেতে হবে আরো কিছুটা পথ। এখন আমরা এসে পৌঁছলাম থেমবাং হেরিটেজ ভিলেজে। তো ঘটনাটা হচ্ছে কি, যে ডিরাংয়ের পরে যে রাস্তাটুকু, সেই রাস্তাটুকু কিন্তু ভয়ঙ্কর দুর্গম, মানে রাস্তার অবস্থা খুব খারাপ। সেই কারণেই বোধহয় অনেকেই এদিকে আসতে চান না। পূর্ব হিমালয়ের এই থেমবাং ফর্টিফাইড ভিলেজ সমুদ্রপৃষ্ঠ থেকে 2169 মিটার উচ্চতায় অবস্থিত মনপা উপজাতির স্থায়ী উত্তরাধিকারের এক জীবন্ত প্রমাণ। গ্রামের কেন্দ্রস্থলে রয়েছে থেমবাং জং বা থেমবাং দুর্গটি, যেটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে 2014 সালে। এই প্রাচীন দুর্গের দুই প্রান্তে রয়েছে দুটি গেট। উত্তর দিকের গেটটি হল মূল প্রবেশদ্বার, আর দক্ষিণের গেটটিকে বলা হয় এসকেপ গেট বা পালাবার পথ। মনপাদের বহু বছরের ঐতিহ্যবাহী কৌশল ব্যবহার করে নির্মিত বাড়িগুলোর মধ্যে অনেকগুলোই আজ থেকে প্রায় 900 বছর আগেকার। এখন এখানে মনপাদের দীর্ঘিপা শাখার মানুষদের 42টি পরিবারের বাড়ি রয়েছে, মোট বাসিন্দা 250 জন। অরুণাচল সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ এই স্থানে খনন করে প্রাক ঐতিহাসিক সময়ের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগের বিভিন্ন সরঞ্জাম, প্রস্তর যুগের কুঠার ইত্যাদি পেয়েছে। মাত্র 3.2 একরের এই ছোট্ট গ্রামটি ইতিহাস, স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ হিসেবে দাঁড়িয়ে আছে, যা মনপা উপজাতির উত্তরাধিকারকে মূর্ত করে তোলে। আসলে যেটা ঘুরে বোঝা গেল, যেরকম জয়সালমীরের ফোর্ট একটা পুরো ফোর্টের মধ্যে একটা পরীক্ষার মধ্যে অনেক পরিবার বসবাস করেন, এই থেমবাং গ্রাম বা এই ছোট জায়গাটুকু, সেই জায়গাটা কিন্তু একটা ফোর্টের মতো। মানে আমার পেছনে এটা একটা ফোর্টের দরজা, আর আমরা ফোর্টের আরেকটা দরজা দিয়ে, যেটা থেমবাং গভর্নমেন্ট হাই স্কুল, সেটা সামনে দিয়ে ঢুকে এসেছি। এই পুরো যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার মধ্যে কিন্তু অনেক বাড়ি রয়েছে, যে বাড়িগুলো বহু পুরনো। সেগুলোর স্ট্রাকচার কিন্তু পাথর দিয়ে তৈরি করা, বাইরের স্ট্রাকচারটা, ভেতরে কিছু কাঠ ব্যবহার করা হয়। বাইরেটা ঘুরে যেটা বোঝা গেল যে এখানকার রান্না বান্না এই সমস্ত কিন্তু কাঠেই করা হয়। এই মুহূর্তে এই গ্রামে কোনো মধ্যবয়স্ক ব্যক্তি উপস্থিত নেই, তার কারণ তারা পাশের শহরে, হয় ডিরাং কিংবা বমডিলা, কোথাও একটা কোনো একটা কর্মসূচির জন্য সবাই মিলে গেছেন। আমরা আস্তে আস্তে দেখছিলাম প্রচুর গাড়িও ছিল। আর এই গ্রামের মহিলারা কিন্তু কেউই কোনো কথা বলতে চাইলেন না গ্রাম সম্পর্কে। আমি যেটুকু তথ্য জানতে পেরেছি আপনাদের, সেইটা আপনাদেরকে জানালাম। আপাতত আমাদের থেমবাংয়ে ঘোরা এখানেই শেষ। আমরা এবারে চলে যাব বমডিলা। একটু সময়ের হিসেব করে বেরোলে ডিরাং থেকে তাওয়াং যাওয়ার দিন বা ফেরার দিন চাইলেই আপনি চলে আসতে পারেন এই ছোট্ট গ্রামে। আপাতত আমাদের লক্ষ্য বমডিলা। থেমবাং থেকে বমডিলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার মতো।
এখন বাজছে ঠিক 10:30 আর আমরা এসে পৌঁছলাম বমডিলা। বমডিলায় আমাদের যে হোমস্টেটা বুক করা আছে সেটার নাম অনু হোমস্টে। অনু হোমস্টে কিন্তু বমডিলার অন্যতম একটা ভালো হোমস্টে বলা যেতে পারে। আমি যা শুনছিলাম, পিকুও বলছিল যে খুব ভালো হোমস্টেটা। তো দেখা যাক, এখন আমরা হোমস্টে দিকে খানিকক্ষণ রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে বেরোবো মনেস্ট্রি দেখতে। আর ওই হোমস্টের কাছাকাছি বাজারও যাবো ঘুরতে, লোকাল বাজারটা একটু ঘুরে দেখব। এখন আপাতত বমডিলা শহরের মধ্যে। আমাদের হোমস্টেটা কেমন ছিল একটু দেখিয়ে নিই। বমডিলা শহরের ঠিক কেন্দ্রে বুদ্ধা পার্কের পাশেই রয়েছে এই অনু হোমস্টে। মূল রাস্তা থেকে 50 মিটার দূরে, সুন্দর করে গোছানো আর ফুল দিয়ে সাজানো। আমরা যখন গিয়েছিলাম তখন ওদের কুক ছুটিতে বাইরে থাকায় আমাদের খাওয়া দাওয়াটা বাইরে করতে হয়েছিল। অনু হোমস্টের নিচের তলায় রয়েছে একটা ছোট্ট সুন্দর করে সাজানো ডাইনিং স্পেস, আর ঠিক তাওয়াংয়ের মতোই ঘর গরম রাখার চিমনি থাকা একটা বসে গল্প করার জায়গা। এই হোমস্টেটা ওভারঅল আমার ভালোই লেগেছে। তবে হ্যাঁ, এদের হোমস্টেতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা পেয়েছিলাম সেটা হলো বেড হিটার। এই শীতে যেটা ছিল খুবই আরামদায়ক। ভয়ের কোনো ব্যাপার নেই, শুধু একটু ইনস্ট্রাকশন ম্যানুয়াল পড়ে ঠিকভাবে ব্যবহার করলেই হলো। আর এবার দেখে নিন রুমগুলো। এখন বাজছে দুপুর 2টো। আমরা এখন জাস্ট বেরোলাম বমডিলা বাজারটা একটু ঘুরে দেখার জন্য। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে বাইরেই একটা জায়গা ছিল বুদ্ধা পার্ক। সেখানে গিয়ে দেখছি একটা বড় মাঠ, আর সেখানে অনেকে মিলে ফুটবল খেলছে। বিষয়টা বা এই ফুটবলে কয়েকটা শট মারার লোভ ছাড়তে পারলাম না। গেলাম ওই মিনিট 10-15 মতো একটু পাস দেওয়া দেই, তাতেই হাঁপিয়ে ঘেমে ক্লান্ত জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলেছি। যাক, তাওয়াং থেকে ফিরে এখানে এসে এটা অদ্ভুত কনকনে ঠান্ডা লাগছিল আর মাথা যন্ত্রণা করছিল। সেই দুটো জিনিসই কেটে গেল। একটু আগেই আমি যে গ্রাউন্ডটায় ফুটবল পেটাচ্ছিলাম, সেই গ্রাউন্ডটার যে দেওয়ালটা, গোলের পেছনের যে দেওয়ালটা, সেটা হচ্ছে বুদ্ধা পার্কের দেওয়াল। বুদ্ধা পার্কটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো একটা পার্ক, যেখানে এসে আপনি বসে থাকতে পারেন। এখানে আসার জন্য কিন্তু কোনো টিকিট নেই। এখানে খানিকক্ষণ আমরা সময় কাটাবো, তারপর বেরিয়ে যাব বমডিলা মার্কেটের দিকে। আমরা যে হোমস্টেটায় রয়েছি, অনু হোমস্টে, সেই অনু হোমস্টে থেকে ডান দিকে একটু ওপরের দিকে উঠে গেলে বুদ্ধা পার্ক, আর বাঁ দিকে যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে সেখানে হচ্ছে মেন বমডিলা মার্কেট। আমরা যে রেস্টুরেন্টগুলো খাওয়ার জন্য দেখছিলাম সেগুলো ওই বমডিলা মার্কেটের কাছাকাছি। তো ভালোই হলো। ওপরে আমি প্রথমে ম্যাপ দেখে ভেবেছিলাম ওপরের দিকে আমাদেরকে হেঁটে যেতে হবে, তো ঘটনাচক্রে আমাদেরকে নিচের দিকে হেঁটে যেতে হচ্ছে, আর সেটাও ওই 400-500 মিটার মতো। ঠিকই আছে, ভালোই লাগছে।
এখন চারপাশের পরিবেশটা দেখে 5:30 বলে মনে হলেও এখন কিন্তু 2 বাজছে, ওই 2:15 মতো। খুব বেশি সময় হয়নি। একটু আগে একবার রোদ উঠেছিল, আজকে আর উঠবে বলে মনে হয় না। এই ওপরের যে রাস্তাটা দিয়ে এলাম, একটু আগে যে বাঁকটা দিয়ে এলাম আর সেই বাঁকটার ডান দিক দিয়ে যে রাস্তাটা, সেটা সোজা মার্কেট চলে যায়। আর আমার পেছনে এইটা হচ্ছে বমডিলার লোয়ার গম্পা। তো আমাদেরকে এখন এটা যাওয়ার জন্য এই পুরো রাস্তাটা ঘুরে গিয়ে ওই তলা থেকে একটা রাস্তা ওপরে উঠে গেছে, সেটা দিয়ে গিয়ে লোয়ার গম্পার যাওয়ার মেন গেট পড়বে। আর সেই লোয়ার গম্পা থেকে আর একটু এগিয়ে গেলেই বমডিলা বাজার। তো একটু হাঁটতে হবে আর কি। গুগলের রিভিউ দেখে বমডিলায় কোথায় ভালো খাবার পাওয়া যায় সেই সমস্ত জায়গার চেকলিস্ট বানিয়েছে ওফেলিয়া। আর সেই চেকলিস্টের প্রথম নাম হচ্ছে কমুস কিচেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কমুস কিচেনের সামনে। ওই যে রাস্তাটা দেখালাম সেখান থেকে বেশ খানিকটা হেঁটে এসে ডান দিকে একটু ওপরে উঠে এলেই কমুস কিচেন। আমরা কমুস কিচেনের সামনে দাঁড়িয়ে আছি। আমার উল্টো দিকে এখান থেকে দেখা যাচ্ছে লোয়ার গম্পা। আজকের লাঞ্চটা এখানেই সেরে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো। চলুন। খাবার দাবার চলে এসেছে। এইটা আমি জানি যে ক্রিসপি প্রন খেতে ভালো। আর এটা হচ্ছে একটা লোকাল ডিশ, বহু রকমের জিনিসপত্র আছে। এটার অপশনে চিকেন পর্ক দুটোই আছে। আমরা চিকেনটা অর্ডার দিয়েছি। এতগুলো জিনিস কীভাবে খাবো বুঝতে পারছি না। খাবার কনসেন্ট্রেট করছি। এখন দাঁড়িয়ে আছি একদম লোয়ার গম্পার সামনে। এই যে এখানে একবার চট করে ভেতরটা থেকে ঘুরে আসি, আসুন। তিব্বতী ভাষায় গনপা বা গম্পা শব্দের অর্থ হল মনেস্ট্রি বা কোনো পবিত্র বুদ্ধিস্ট স্পিরিচুয়াল কম্পাউন্ড। বমডিলায় আপার, মিডল আর লোয়ার মোট 3টে গনপা রয়েছে। বেসিক্যালি এগুলোর নামকরণ অবস্থান অনুযায়ী করা হয়েছে। সবটা একদিনে ঘুরে দেখা কোনোভাবেই সম্ভব নয়। তবে বমডিলা মার্কেটের সামনেই রয়েছে লোয়ার গনপা, যেটা পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া সম্ভব। আপাতত এই গনপার ভেতর কাজ চলছে। পাশেই তৈরি হচ্ছে বিশাল আকার মনেস্ট্রি। লোয়ার গনপা থেকে বেরিয়ে একটু হেঁটে পৌঁছে গেলাম বমডিলার এই বিখ্যাত মহিলা পরিচালিত মার্কেটে। কিনুন বা না কিনুন, পাহাড়ের বিভিন্ন ফুড আইটেম কিন্তু রয়েছে এখানে। আর এর মধ্যে অনেকগুলোই বেশ অদ্ভুত, আগে চোখেই দেখিনি। তবে দাম একটু চড়া বলে মনে হলো। এই মার্কেটটার ঠিক সামনেই তৈরি হচ্ছিল ভাপা পিঠে। এটা অবশ্য আমরা অনেকবারই দেখেছি এর আগে। আমরা এখন বমডিলা মার্কেটের মধ্যে রয়েছি। এইখানে যে ছোট ছোট সব দোকান রয়েছে, আর একটা জায়গায় একটা শপিং কমপ্লেক্স মতো রয়েছে, যেখানে 10-12টা মতো দোকান একসাথে রয়েছে। এখানের বেশিরভাগ খাবারই আমাদের অজানা বা আমাদের রোজকার জীবনে আমরা ব্যবহার করি না। তবে তার মধ্যে রাজমাটা দেখলাম, যেটার সাথে আমরা পরিচিত। আর মাশরুম, সেগুলো শুকনো মাশরুম। ইয়াকের ঘিও ছিল, যেটা দৃশ্যত ভালো, 650 টাকা করে কিলো যেরকম বললেন আর কি। এখানে এই লোকাল আনাজপাতি ছাড়াও কিন্তু ওই শীতের জামা কাপড়ের প্রচুর দোকান রয়েছে।
এরপর আমরা পিকুকে ফোন করে ডেকে নিয়েছিলাম। বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য বমডিলা মনেস্ট্রির উদ্দেশ্যে। এখন বাজছে 4:15 আর আমরা এসে পৌঁছে গেছি বমডিলা মনেস্ট্রি। বমডিলা মনেস্ট্রিকে অনেকে জিআরএল মনেস্ট্রিও বলেন। তো এই মনেস্ট্রিটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এখানে যেরকম বৌদ্ধ ধর্ম পড়ানো হয় ছাত্রদের, তাদের ছাত্রাবাস রয়েছে। আমার এই পেছনে এইদিকে রয়েছে স্কুল। এই যে এই ঘরগুলো হচ্ছে এখানকার যারা শিক্ষক রয়েছেন তাদের থাকার ঘর। এই মনেস্ট্রিতে কিন্তু একটা থাকার জায়গা রয়েছে, মানে গেস্ট হাউস রয়েছে। মনেস্ট্রিটা বেশ বড়। এই জায়গাটায় এই জায়গাটায় যেখানটা দাঁড়িয়ে আছি একদম মনেস্ট্রিটার ঠিক বাইরে বেরিয়ে এসে সেখানে ডান দিক দিয়ে একটা দারুণ ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে সোজা তাকালে উল্টো দিকে পাহাড়ের মাথায় গনপা দেখা যায়। আজকে আমাদের আর যাওয়া হবে না, বা এই ট্রিপেই যাওয়া হবে না। যদি আপনার সময় থাকে বা যদি আপনার ড্রাইভার আপনাকে নিয়ে যেতে রাজি হন, তাহলে অবশ্যই গনপা দেখে আসতে পারেন। এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, ওখানে গনপা বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। আমরা একটু আগে যেখানে খাচ্ছিলাম সেখান থেকেও ওই গনপা আমরা দেখতে পাচ্ছিলাম। এই যে আমার ডান দিকের জায়গাগুলো হচ্ছে এখানকার ছাত্রদের থাকার জায়গা, আর এই বাঁ দিকে যে রাস্তাটা নিচে নেমে গেছে সেটা দিয়ে গেলে গেস্ট হাউস। অরুণাচলের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম একটি হল এই বমডিলা মনেস্ট্রি। 1965 সালে সোনাগনসে রিনপোচের দ্বাদশ অবতার এই মনেস্ট্রি নির্মাণ করেন এবং সোনাগনসে রিনপোচের ত্রয়োদশ অবতার এটির পুনর্নির্মাণ করেন, সাথে একটি বড় প্রার্থনা হলও নির্মাণ করেন। আমাদের পৌঁছতে দেরি হয়ে যাবার দরুন সেদিন মনেস্ট্রির গেট বন্ধ হয়ে গেলেও মনেস্ট্রির অসাধারণ সুন্দর চত্বরে খানিকটা সময় কাটিয়েছিলাম আমরা। এখন বাজছে 6:15। আমরা ঘোরাঘুরি করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ছি সামনে বাজারটাতে যাব, টুকটাক জিনিসপত্র যদি কিছু কেনার হয় কিনবো, আর একটু ঘোরাঘুরি করে তারপরে রাতের খাবারটা খেয়ে এখানে ফিরবো। বেসিক্যালি কালকে আমাদের টার্গেট হচ্ছে যে আবারও ভোর 4টে বা 5টার মধ্যে বেরিয়ে যাওয়া। 4টে বা 5টায় বেরিয়ে গেলে যে জিনিসটা হচ্ছে, যেটা আজকে আমার মনে হলো, যে সারা দিনে কিন্তু অনেকটা সময় পাওয়া যাচ্ছে। কারণ এখানে সন্ধে বা বিকেলের পরে করার মতো কিছু নেই, মানে সেই আলটিমেট রুমে এসে বসে থাকা, বাইরে সেই অর্থে কিছু নেই। তবুও তাওয়াং, ডিরাং, ইভেন ভালুকপংয়ের থেকেও বমডিলায় আমরা যেখানে আছি চারপাশে কিন্তু তবুও কিছু বাজার, দোকান এই সমস্ত রয়েছে। আমরা জাস্ট আমাদের হোমস্টে থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে যখন রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, যে রাস্তাটা ওই বুদ্ধা প্লেগ্রাউন্ডের পাশ দিয়ে উঠে আসছে, সেই রাস্তা দিয়ে একটু উঠে এসে এলিগেন্ট বলে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে চলে এসেছি খাবার খেতে। ভেতরে যাই, দেখি কি খাবার পাওয়া যায়। চলুন। ব্যাস এই আর কি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর পারছি না। এরপর স্রেফ খাওয়া দাওয়া আর ঘুম। কালও সকাল 4টায় বেরোনো, আর জেগে থাকা যাচ্ছে না। পরের দিনের গল্প পরের এপিসোডে। ভালো থাকবেন।